সাংবাদিকতার জীবনে ভাবিনি যে আমি লাইভ টেলিভিশনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এনএসজি বাংলাতে নয়, আমার কলকাতা শহর থেকে মাত্র 2 ঘন্টা দূরে সন্দেশখালিতে ঢুকছে সেই খবর লাইভ টেলিকাস্ট করব। আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে রোবট ইসরায়েল, প্যালেস্টাইন, ইরাক, সিরিয়া, আফগানিস্তানে ব্যবহার হয়, যে রোবট দিয়ে বম ডিফিউজ করা হয়, যে রোবট ব্যবহার করা হয়, ডিআরডিওর দক্ষ যে রোবট ব্যবহার করা হয় আফগানিস্তান প্যালেস্টাইনে, সেই রোবট নামবে সন্দেশখালিতে বোমার পাহাড় দেখানোর জন্য। এই মুহূর্তে যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, দেখুন একদিকে যে বোমার পাহাড়ের ছবি এবং তার পাশাপাশি কলকাতা থেকে 2 ঘন্টা দূরে সন্দেশখালিতে নামলো এনএসজি। ভাবুন, রণসজ্জায় এনএসজি ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছিল শাহজাহানরা, আজ তার জবাব বাংলার মানুষ চাইবে। এবং তার পাশাপাশি ব্যালিস্টিক স্নিফার ডগ, যারা বোমা খোঁজে, সেই সমস্ত স্নিফার ডগ, এনএসজির গোটা বাহিনী এসেছে। এক ভয়ঙ্কর পরিবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তৃণমূল কংগ্রেস হোক, বা যারাই শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করেছিলেন, তাদের যেন ঘুম ভাঙে, তারা জেগে ওঠে এবং দেখতে পায় এনএসজি যেভাবে মাঠে নেমে পড়ল। এরপরেও শেখ শাহজাহানদেরকে আপনারা সুরক্ষিত রাখার কথা বলবেন। বেছে নিন এবার আপনি কোন দিকে থাকতে চান, এনএসজির দিকে, এনআইএ এর দিকে, সিবিআই এর দিকে, ইডির দিকে, ভারতের দিকে, না শেখ শাহজাহানের দিকে। একটা ছোট্ট প্রতিবেদন যাতে গোটা বিকেল থেকে এনএসজি সন্দেশখালিতে যা যা করলো সেগুলো ফুটে ওঠে এবং তারপর একের পর এক আপডেট, যেটা এখনো অপারেশন চলছে, সেই আপডেটের দিকে। যখন তাজার অ্যাটাক হয়েছিল সেই সময় কিন্তু এই ফোর্স দেখেছিলাম। তারপর কিন্তু যদি দেখা যায় সাম্প্রতিক ক্ষেত্রে কলকাতায় মক ড্রিলে দেখা গেলেও কিন্তু অ্যাকশন মোডে কিন্তু এনএসজিকে দেখা যায়নি। এই মুহূর্তে কিন্তু এনএসজি কিন্তু নেমেছে এই সন্দেশখালিতে এবং বাংলার মাটিতে বলা যেতে পারে যে এই প্রথম এনএসজিকে অ্যাক্টিভ অ্যাকশন মোডে কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি যে অস্ত্রের কথা বলা হচ্ছে, সেই অস্ত্রগুলো কোথা থেকে এসেছিল। অনেকে বলছেন যে এই অস্ত্রগুলো ছিল, এই অস্ত্রগুলোই ব্যবহার করা হতো গোটা বাংলা জুড়ে। শেখ শাহজাহানদের এই আর্মস র্যাকেট, শেখ শাহজাহানদের এই মাদকের যে নেক্সাস, শেখ শাহজাহানের মাছের যে নেক্সাস, সেই নেক্সাস ভেঙে যাচ্ছে এবং ভাঙছে এনআইএ, ভাঙছে এনএসজি, ভাঙছে সিবিআই, ইডি, এবং সে কারণেই ভয়। এই মুহূর্তে সিবিআই কি কি উদ্ধার করলো আপাতত দেখুন। এই মুহূর্তে বিদেশের পিস্তল, গ্লক রয়েছে। আমি দেখতে পাচ্ছি পুলিশের অফিসিয়াল যে কোল্ট 01 কোল্ট যে পিস্তল, সেই পিস্তল রয়েছে, প্রচুর গুলি রয়েছে, কার্ট্রিজ রয়েছে, আধার কার্ড রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, কি করে কোন রুট দিয়ে আসতো। আপনাদের দেখিয়েছি যে শেখ শাহজাহানের সংস্থার সাথে মাদক যোগের কথা। আজ আপনাদেরকে দেখাবো শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ এই আবু, এদের এই অস্ত্র কোথা থেকে আসতো বলে মনে করা হচ্ছে। একবার দেখে নেব এই মুহূর্তে, যেখানে একের পর এক এই সেই জায়গা, মায়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে সন্দেশখালি। ভালো করে বুঝুন, মায়ানমার থেকে অস্ত্র নিয়ে এসে সেই অস্ত্রগুলো জাহাজ পথে বাংলাদেশে নিয়ে আসা হতো এবং বাংলাদেশ থেকে সেই অস্ত্র ঢুকে যেত সন্দেশখালিতে। আন্তর্জাতিক যে জলসীমা রয়েছে, সেই জলসীমার পরে সেখান থেকে রয়ে যেত। আমি পিসিআরকে বলবো যে এবার সন্দেশখালি কোন পথে যেত। বাংলাদেশ থেকে সন্দেশখালি এই মুহূর্তে নৌকো পথে সন্দেশখালি ঢুকত। ভাবুন, আমার আপনার সোনার বাংলাকে
এরা কি বানিয়ে রেখে দিয়েছে, কিসে পরিণত করেছে একবার ভাবুন। এই মুহূর্তে যারা প্রত্যেকে বাড়িতে বসে দেখছেন, যারা প্রত্যেকে বাড়িতে বসে অবাক হচ্ছেন, আরেকবার সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করব। এনএসজি কমান্ডো যারা রয়েছে, সেই এনএসজি কমান্ডোদের ছবি আমি ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব। যে রোবট ব্যবহার করা হয়েছিল, সেই রোবটকে আমি ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব। গোটা বাংলা পিসিআরকে বলবো ফুল ফ্রেমে সেই ছবিগুলো দেখানোর জন্য। দেখুন সেই ছবি, এই সেই রোবট। এই রোবটটি ডিআরডিওর নির্মাণ করা মিনি দক্ষ এই রোবটটিকে বলা হয়। সন্দেশখালীতে বম ডিসপোজাল স্কোয়াড, তারা এনএসজির বম ডিসপোজাল স্কোয়াড। আপনি কবে শেষবার এরকম ছবি দেখেছেন? এই ছবি সন্দেশখালীর ছবি, এই ছবি আমাদের বাংলার ছবি, আজকের ছবি, এবং এনএসজিকে নামানো হয়েছে সন্দেশখালীতে। ভাবুন কোন জায়গাতে সন্দেশখালী গিয়ে পৌঁছেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। এই ছবি 26/11 যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, সেই সন্ত্রাসবাদী হামলার সেই জায়গার নয়, বম্বের ছবি নয়, মুম্বাইয়ের ছবি নয়। সন্দেশখালীতে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়নি। সন্দেশখালীতে কোনো ধরনের কোনো নাশকতার এখন অবধি খবর পাওয়া যায়নি, কিন্তু এনএসজি তারা ঢুকে পড়েছে, এলিট ফোর্স। তারা এত অস্ত্র মজুত কোন উদ্দেশ্যে ছিল? দেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করার পরিকল্পনা ছিল এই শেখ শাহজাহানদের? সন্দেশখালী বা পার্শ্ববর্তী অঞ্চলকে মুক্তাঞ্চলে পরিণত করার চেষ্টা হচ্ছিল। আরো বড় কোনো সন্ত্রাসবাদী হামলা বা নাশকতামূলক ছক ছিল, ভারতের থেকে আলাদা করার চেষ্টা ছিল সন্দেশখালীর। এই ছবি, এবং এই মুহূর্তে একের পর এক যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সেই ব্রেকিংগুলো এই মুহূর্তে নিয়ে নেব। প্রথমেই যে ব্রেকিং এই মুহূর্তে জবাব চায় বাংলাতে। এই মুহূর্তে সন্দেশখালীতে চলতো অস্ত্র পাচার, সেই খবর আমরা দেখাচ্ছি। নদী পথে বাংলাদেশ থেকে আনা হতো অস্ত্র। অস্ত্র মজুত করা হতো শাহজাহানের ইট ভাটায়। আমি পিসিআরকে বলবো এই মুহূর্তে একের পর এক যে খবরগুলো আসছে, সেই খবরগুলো গোটা বাংলার মানুষকে খুব সহজভাবে বোঝানোর জন্য। আজ কোনো বিতর্কের জবাব চায় বাংলা নয়, আজ বাংলার মানুষ সত্যিই জবাব চায়, এবং কোনো তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র থেকে চায় না, কোনো শাসক দলের হয়ে কথা বলছে তাদের থেকে চায় না। তার কারণ এটা বোধহয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছিল, এবং আজ আমাদের বোঝার এবং বোঝানোর পালা কিভাবে, কি ভয়ঙ্করভাবে গোটা দেশকে ক্ষতবিক্ষত করবার জন্য বোধহয় এভাবে একের পর এক ষড়যন্ত্র করে গেছিল শেখ শাহজাহান বাহিনী। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি শেখ শাহজাহানের পক্ষে থাকবেন না আপনি দেশের সুরক্ষা বাহিনীর পক্ষে থাকবেন, যে সুরক্ষা বাহিনীকে লাগাতারভাবে অপমান করে গেছে শেখ শাহজাহান এবং তার দল। সন্দেশখালীতে এনএসজি আজ প্রবেশ করেছে, এবং সেই খবরের দিকে আমরা নজর রাখবো। এই মুহূর্তে আবারও যে খবরের দিকে আমরা নজর রাখবো, বারবার যে খবর আমাদের কাছে আসছে এই মুহূর্তে সন্দেশখালীতে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখলাম, আবারও বাংলার মানুষকে দেখাবো যে খবর সন্দেশখালীতে চলতো অস্ত্র পাচার। এটা কনফার্ম যে সন্দেশখালীতে চলতো অস্ত্র পাচার, এবং সেই খবরের দিকে আমরা নজর রাখবো। নদী পথে বাংলাদেশ থেকে আনা হতো অস্ত্র মজুত করা হতো শাহজাহানের ইট ভাটায়। আবু তালেব অস্ত্র পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এই খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি, অর্থাৎ নদী পথে বাংলাদেশ থেকে অস্ত্র আসতো। যে খবর আমরা আপনাদের দেখালাম, যে ম্যাপ আমরা দেখালাম, আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব। আমি পিসিআরকে বলবো আরেকবার গ্রাফিক্সটা, যেখানে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি কি ভয়ঙ্করভাবে এই নেক্সাস কাজ করতো।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কেন এদেরকে সমর্থন করেছিল আমরা জানি না। এটা তো ভারতের বিষয়, ভারতকে অক্ষুণ্ণ রাখার বিষয়, যারা টুকরো টুকরো করার কথা বলছে। একবার দেখে নেবো আরেকবার। দেখুন এই মুহূর্তে মায়ানমার, এই মায়ানমার থেকে অস্ত্র জাহাজ পথে যেত বাংলাদেশে অনেকে বলছেন সাতক্ষীরাতে। এখন অব্দি আমরা সূত্র মোতাবেক যে খবর পাচ্ছি, সাতক্ষীরা থেকে মধ্যবর্তী একটি জায়গাতে, সমুদ্রের মধ্যবর্তী জায়গাতে এই শিপ থেকে আনলোডিং করা হতো, অফলোডিং যাকে বলা হয় সেই অফলোডিং করা হতো। তারপর ছোট ছোট নৌকো করে অরক্ষিত যে অঞ্চল রয়েছে সুন্দরবনের, সেই অরক্ষিত অঞ্চল থেকে সন্দেশখালীতে ঢুকতো। সন্দেশখালীতে আমি আবারও দেখাচ্ছিলাম যে ছবিটা, আবারও আমি বলবো পিসিআরকে এই মুহূর্তে বলবো যে ছবিটা সিবিআই যে অস্ত্রগুলো উদ্ধার করেছে, সেই অস্ত্রের মধ্যে আমাদের প্রতিনিধি সৈকত কিছুক্ষণের মধ্যেই দেবে, একটি রাইফেল পর্যন্ত রয়েছে, বিভিন্ন নথি রয়েছে, বুলেট রয়েছে, কার্ট্রিজ রয়েছে, এবং এর মধ্যে থেকে পুলিশের একটি অফিসিয়াল সরকারি পিস্তল পর্যন্ত রয়েছে। ভয়ঙ্কর ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র দেখেও যদি আপনি না দেখার ভান করেন, শুনেও যদি আপনি না শোনার ভান করেন, বুঝেও যদি আপনি না বোঝার ভান করেন, দেশকে হয়তো বাঁচানো যাবে না। এই মুহূর্তে আমাদের একের পর এক প্রতিনিধি সন্দেশখালীতে রয়েছে। এনএসজির যে অপারেশন, সেই অপারেশনটা চলছে। সন্দেশখালী থেকে সুখেন্দু রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে তুমি কি পাচ্ছ যদি একবার দেখাও। এনএসজির টিম কি আছে এখনো? একেবারে দেখো ময়ূক, এই মুহূর্তে আমি যেটা রয়েছি, দেখো আমি দেখাচ্ছি যে এই যে কমান্ডো বাহিনী যারা রয়েছে, তারা গ্রামবাসী যারা রয়েছে তাদেরকে আস্তে আস্তে কয়েকজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং বহু দূরে যেখানে বোম ডিফিউজ করা হচ্ছে সেখান থেকে কিন্তু এনএসজি বাহিনী যারা রয়েছে তাদের কিন্তু সংবাদ মাধ্যম বা কোনো মানুষকে সেভাবে যেতে দেওয়া হচ্ছে না, এবং তারা বারবার আটকে দিচ্ছেন। কারণ একটা বিষয় এখানে নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে জিনিসপত্রগুলো উদ্ধার হয়েছে, যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, আমরা দেখেছি যে এনএসজি বাহিনী অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড তাদেরকে নামাতে হয়েছে এই এলাকাতে, এবং তারপর কিভাবে, এবং আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত 3টে বোমার যে বিস্ফোরণ, এবং সেই বোমার অভিঘাত কীরকম বা কী কী উপাদান দিয়ে তৈরি, সেই বিষয়গুলোকে, সেই বোমাগুলোকে যে নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যে চলছে, এবং মিনিট 10-15 অন্তর সেই আওয়াজ পাওয়া যাচ্ছে। কোনোটার আওয়াজ বেশি হলেও কোনোটার আওয়াজ আবার কম, এইভাবেই কিন্তু বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। তোমরা নিরাপদ আশ্রয়তে রয়েছে তো? আমরা দেখছিলাম বিকালবেলা এনএসজির কমান্ডোরা তারা অনুরোধ করছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয়দেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা নিরাপদ আশ্রয় রয়েছে তো, এবং তোমরা হয়তো ছবি তুলতে পারছো না, কিন্তু তোমরা এই মুহূর্তে কি শুনতে পাচ্ছ? জিনিসটা দেখা যাচ্ছে যে নিরাপদ আশ্রয়ের মধ্যে থেকে আমরা দেখা যাচ্ছে, এবং যেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ হচ্ছে, সেই নিষ্ক্রিয় করার কাজে কিন্তু সেই জায়গাতে সাধারণভাবে সংবাদ মাধ্যম বা কোনো মানুষকে যেতে দেওয়া হয়নি, কারণ সেখানে বোমার যে অভিঘাত বা যে তীব্রতা, মাঝে মাঝে দেখা যায় বালির বস্তা দিয়ে বেঁধে এবং একটি ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে রোবট যে বোমাগুলো উদ্ধার করেছে, সেই সমস্ত বোমাগুলোকে নিয়ে গিয়ে তারা কিন্তু সেই সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চালিয়ে যাচ্ছে বলে ময়ূক আমরা জানতে পারছি। কেবলমাত্র এই অন্ধকারের মধ্যে থেকে কেবলমাত্র সেই শব্দটা আমরা মাত্র শুনতে পাচ্ছি, এবং এখনো পর্যন্ত এখানে 3টি বোমাকে নিষ্ক্রিয় করা গিয়েছে তার শব্দ আমরা পেয়েছি। তুমি আমার সাথে থাকো। এই মুহূর্তে আমাদের সাথে অতিথিরাও রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, মেজর ঋত্বিক পাল বিজেপি প্রতিনিধি রয়েছেন, অর্চনাদি রয়েছেন অভিনেতা অরিত্র সহনাগরিক আমাদের, এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন, অধ্যাপক। প্রত্যেকের কাছে যাব আমি, কিন্তু এই মুহূর্তে প্রথমেই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এনএসজিতে আপনি খুব কাছ থেকে দেখেছেন। আজকে আমি অন্তত বাংলাতে খাগড়াগড়ে অবশ্যই এনএসজির কিছু প্রতিনিধি তারা এসেছিলেন, অনেক পরে মূলত এনআইএর প্রতিনিধিরা ছিলেন, কিন্তু আজ যেভাবে আমি দেখলাম আমি হতচকিত, কারণ এরকম দৃশ্য আমি সিনেমায় দেখেছি। এই যে ডিআরডিওর যে দক্ষ যাকে ব্যবহার করা হয়েছে, যে রোবট, যে ধরনের রণসজ্জা এনএসজি এসেছে, ভারত বিরোধী কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের কি আঁচ পাচ্ছেন আপনি? দেখো ময়ূক, আমি গত 2-3 বছর ধরে বারবার বলে গেছি তোমাদের চ্যানেলে, গত 4-6 মাস ধরে তো লাগাতার বলে গেছি, যখন এই সন্দেশখালীর ঘটনা ঘটেছে বা এই দুর্বৃত্তায়নের ব্যাপারগুলো এক্সপোজ হয়েছে, এগুলোকে সন্দেশখালীকে একটা আলাদা করে দেখলে চলবে না। যে একটা শেখ শাহজাহান জমি মাফিয়া, ওখানে ও চিংড়ি মাছ করছে চাষ, এবং অতি উচ্চ প্রভাবশালী এই ফচকে ছোড়ার, কালো টাকাকে সাদা করছে বা পিঠে পুলি, শুধু ওইরকম ভাবে দেখলে চলবে না। এটা আমি বারবার বলেছি, এগুলো সব সম্পৃক্ত হয়ে গেছে। এই সরকারের আমলে দেশ বিরোধিতা এবং সমাজ বিরোধিতা, দুর্বৃত্তায়ন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি বারবার বলেছিলাম যে এই হাজার হাজার কোটি টাকা ভারত থেকে যখন বাইরে যাওয়ার যে সিন্ডিকেট, তাতে ড্রাগ সিন্ডিকেট,
তারা এই স্পেসিফিক বলেছিলাম অস্ত্র চোরাচালানকারী সিন্ডিকেট, মানব পাচারকারী সিন্ডিকেট এবং টেররিস্ট অর্গানাইজেশন, এছাড়াই হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের বাইরে যেতে পারে না। এবং সেখানে আমি বারবার বলেছিলাম যে এই সংগঠনগুলো কিন্তু ফ্রি লাঞ্চের কোনো জায়গা নেই। ওরা আজকে যে সাপোর্ট করছে, কালকে ওদের তোমাকে সাপোর্ট করতে হবে, তার বদলে আবারও তোমরা সাপোর্ট পাবে, এটা একটা চলে প্রক্রিয়া। না, এই প্রক্রিয়াতে শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হলো, তুমি দেখো ইডির উপর হামলাটা কেন হলো। কারণ এদের একটা ভয় ছিল যে সরাসরি রাজ্য প্রশাসনের মদতে শাসক দলের ছত্রছায়ায় অতি উচ্চ প্রভাবশালী সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রধানের সরাসরি প্রত্যক্ষ মদতে এটা একটা কভার্ড অপারেশন চলবে। এই যে শুধু সন্দেশখালী নয়, আমি এটা আগেও বলেছি যে এটা কিন্তু একটা নতুন প্রকল্প চলছে যে দুয়ারে সন্ত্রাসবাদী, দুয়ারে রেশনের মতো, যে সন্ত্রাসবাদী দেখতে ইরাক আফগানিস্তান যেতে হবে না, সন্ত্রাসবাদ আপনার দরজায় করা নাড়ছে, নাড়বে নয় নাড়ছে। আইসিস এবং আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওরা বহুদিন ধরে চেষ্টা করছে এবং এটা বহুবার আমি বলেছি, ওরা অফিসিয়াল ডিক্লেয়ার করেছে পশ্চিমবঙ্গের 7টা সীমান্তবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এইগুলোতে যে জনবিন্যাস বদলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তীব্র বিরোধিতা করা হয়েছে বিএসএফ এর 15 থেকে 50 কিলোমিটার বাড়ানোর জন্য এরিয়া অফ জুরিসডিকশন, তো পরিষ্কার যে এই 50 কিলোমিটার ধরে একটা পাক অকুপাইড কাশ্মীরের মতো একটা মুক্তাঞ্চল তৈরি হবে সন্ত্রাসবাদী, এবং সেটা দেখা যাচ্ছে। এবং তার জন্য দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শেখ শাহজাহান অ্যারেস্ট মানে কথাটা উঠলো ইডির, তখন কি হলো, কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান। এবার ওনাকে কি কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কি করেছে শেখ শাহজাহান, এখন আপনি জবাব দিন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শেখ শাহজাহানকে হ্যারাস করা হচ্ছে, সমাজ বিরোধী, সমাজবাদী, সমাজ সেবক। জবাব দেবেন এখন উনি, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন। কোথায় গেল আজকে সেই অ্যাডিশনাল ডিজি সুপ্রতিম সরকার আর সেই এক্স ডাইরেক্টর জেনারেল রাজীব কুমার? শুধু সন্তু পানকে অ্যারেস্ট করেই ওদের বীরত্ব শেষ? ওরা জানতে পারেনি যে সন্দেশখালীর মাটিতে একটা বিস্ফোরকের একটা আড্ডা তৈরি হয়েছে? এবার সব জানতো। ব্যাপারটা হলো এখানে পুলিশ যে তারা দক্ষ নয় তা নয়, তাদের ডিফাঙ্ক্ট করে রাখা হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে, এবং মাথার উপর টপমোস্ট যারা বসরা বসে আছে তারা কিছুতেই নিচের তলা যে দক্ষ অফিসার, সৎ অফিসার, তাদের কাজ করতে দেবে না। নাহলে সুপ্রতিম সরকার তখন বসেছিল, রাজীব কুমার তো 2 দিন ছিল ওখানে, তারা জানতে পারতো না সরবেরিয়ায় এনএসজি কে আসতে হচ্ছে। তবে এটাও ঠিক, যেমন দুয়ারে সন্ত্রাসবাদী এরকম দুয়ারে কিন্তু এনএসজিও পৌঁছালো। সুতরাং এখান থেকে একদম একদম দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে আমি একটু থামাচ্ছি কারণ একের পর এক ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছে সন্দেশখালীতে এবং আমরা খবর পাচ্ছি, আমরা সেই ছবি, আমরা দুঃখিত সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি না। নিরাপত্তা এবং অপারেশনের যে নিরাপত্তার স্বার্থে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে বোমা নিষ্ক্রিয় করবার এনএসজির যে অপারেশন, সেই অপারেশন দেখাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে যে খবর, সন্দেশখালীতে নিষ্ক্রিয় করা হলো 3টি বোমা নিষ্ক্রিয় করা হলো, একের পর এক বোমা সেগুলো বের করা হচ্ছে এবং রাতের অন্ধকারে বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। সেই খবর দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা লাইভ টেলিকাস্ট করছি না, কারণ এতে যারা সন্ত্রাসবাদী বা যারা বিচ্ছিন্নতাবাদী তারা লাইভ ব্রডকাস্ট দেখে নিজেদের পরবর্তী প্ল্যান হয়তো ঠিক করে নেবে। কিন্তু এই মুহূর্তে যে খবর, কিছুক্ষণ আগে 3টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং আরও বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে রয়েছে। অর্ণব, এই মুহূর্তের পরিস্থিতি কি? সন্দেশখালীতে এনএসজি তোমরা সর্বপ্রথম রিপাবলিক বাংলার হয়ে গোটা বাংলাকে দেখিয়েছো, কিন্তু এই মুহূর্তে রাতের অন্ধকার এই অপারেশন কি আরো বাড়বে? কারণ নাইট ভিশন ক্যামেরা সহ বিভিন্ন অ্যাপারেটাস আনা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। একবার দেখো ময়ূক, এনএসজির যে নিজস্ব সমস্ত ইকুইপমেন্ট সেগুলোকে কিন্তু কাজে লাগানো হয়েছে, এমনকি তারা জেনারেটর সেট পর্যন্ত এনেছেন যে যদি সারা রাত্রির এখানে সার্চ অপারেশন চালাতে হয় তাহলে সেক্ষেত্রে যেন সেটা অপারেশনটা চালানো যায়। আমি পার্থকে দেখাতে বলবো যে দূরের যে আলোটি দেখা যাচ্ছে ওই আলোটি কিন্তু মূলত স্পট, এবং এখানেই কিন্তু এনএসজির যারা কমান্ডোরা তারা উপস্থিত রয়েছেন। যে 3টি বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তার মধ্যে 2টো মৃদু এবং একটা কিন্তু যথেষ্ট জোরে আওয়াজ পাওয়া গেছে, এবং প্রতিটা বোমার ক্ষেত্রে কিন্তু লাইভ অটোপসি সেটা
সেটাকে কিন্তু করা হচ্ছে। এটা এনএসজি করে থাকে তার কারণ বোমার যে নেচারটা, সেই নেচারটা এবং কি কি সলিউশন রয়েছে, কি কি কম্পোজিশনে সেটা তৈরি হচ্ছে সেটা দেখবার জন্য। এবং ময়ূক, আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আগারহাটি গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে যদি দেখা যায় নিকটবর্তী যদি দুটো জায়গা দেখা যায়, একটা হচ্ছে এসডিপিও অফিস রয়েছে মিনাখার, সেটা কিন্তু এখান থেকে ঠিক 18 কিলোমিটার দূরে, এবং এখান থেকে কিন্তু রাজবাড়ি যে আউটপোস্ট রয়েছে তারও কিন্তু দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার, কি বড়জোর 10 কিলোমিটার হবে মেরে কেটে। তো সেই জায়গা থেকেই প্রশ্ন আসছে, যেখানে একটা পুলিশের রিভলভার উদ্ধার হয়, যেখানে এতগুলো বিদেশি রিভলভার, এত পরিমাণে লাইভ কার্টেজ এবং এক্সপ্লোসিভ উদ্ধার হয়, সেই খবর পুলিশের কাছে ছিল না, নাকি থাকার পরেও তারা সেটাকে কার্যত টেবিলের ফাইল চাপা দিয়ে রেখেছিলেন, সেটাই কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ যে পরিমাণ অস্ত্র এখানে উদ্ধার হয়েছে, এটা কিন্তু যে কোনো জঙ্গিদেরকে যখন ধরা হয় বা তাদের যখন রিটালিয়েশন হয়, সেই সময় কিন্তু আমরা দেখে থাকি এই ধরনের এত কোয়ান্টিটির যে অস্ত্র সেটা কিন্তু উদ্ধার হয়। এনএসজির যারা আধিকারিকরা তারা কিন্তু এখনো ভিতরে রয়েছেন। সামনেই যে গাড়িটি দেখতে পাচ্ছ, এর মধ্যে করে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে। আগে আরও 3টে গাড়ি রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটিকে পুরোপুরি কাট অফ করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা কিন্তু উত্তর 24 পরগনা থেকে, ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর 24 পরগনা থেকে কিন্তু এই রাস্তা দিয়ে সোজাসুজি ক্যানিংয়ের জীবনতলার দিকে কিন্তু চলে যাওয়া যায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা চলে যাওয়া যায়। অর্থাৎ অত্যন্ত সুন্দর করিডোর, গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, কার্যত সেইভাবে নজরদারিও নেই। তাই সেই জায়গাটাকে কি বেছে নেওয়া হয়েছিল? এবং সেখানে আরও একটা প্রশ্ন উঠছে যে পুলিশের ইন্টেলিজেন্স তাহলে কি করছিল, যে এখানে এত হিউজ কোয়ান্টিটির যে এক্সপ্লোসিভ, এত হিউজ কোয়ান্টিটির বিদেশি অস্ত্র শস্ত্র অ্যামিউনিশন যে স্টোর করে রাখা হচ্ছিল, তাহলে পুলিশের মানে এটা গুরুত্বপূর্ণ। অর্ণব, তুমি এতদিন ধরে সাংবাদিকতা করছো বাংলাতে, তার মানে তুমি কোনোদিন এনএসজি কে এভাবে অপারেশন করতে দেখেছো? তার মানে এখানে কিছু আছে এবং সেটা গুরুত্বপূর্ণ। একবারই দেখো ময়ূক, নিঃসন্দেহে আমরা ইডি দেখেছি, সিবিআই দেখেছি, আমরা ইডির এমনও রেড দেখেছি যেখানে সন্দেশখালিতে কার্যত বলা যেতে পারে যে ইডি বিএসএফ সবাই মিলে ফোর্স নামিয়েছিল এবং বিশাল ফোর্স নিয়ে সেই রেড হয়েছিল। কিন্তু এনএসজি আজকে যখন প্রথম বাসন্তী হাইওয়েতে এনএসজির যে জওয়ানদেরকে দেখা যায়, তখনও কিন্তু যেটা মনে করা হচ্ছিল হয়তো তারা অন্য কোথাও যাচ্ছেন বা এই দিকের যে বর্ডার এরিয়া রয়েছে সেখানে তাদের কোনো রকমের অ্যাক্টিভিটি রয়েছে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে বিষয়টা পরিষ্কার হয়, এখান থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, যে অ্যামুনিশন উদ্ধার হয়েছে, তাতে কিন্তু যারা এখানে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু কাল বিলম্ব করেননি। তারা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে জানান গোটা বিষয়টি। তারপরেই সিদ্ধান্ত হয় এনএসজি আসবে এবং সমস্ত ইকুইপমেন্ট নিয়ে দুজন, যদি দেখা যায় যে ডগ স্কোয়াডের যে 2টি কুকুর তাদেরকে কাজে লাগানো হচ্ছে, রোবটকে কাজে লাগানো হচ্ছে, সমস্ত কিছুকে যে ইকুইপমেন্ট আছে, অ্যাডভান্স যে সিস্টেম আছে সেগুলোকে কাজে লাগানো হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে পুলিশ যে রিভলভার ইউজ করে সেই রিভলভার পাওয়া গেছে। এবং এটা আদৌ কি ছিনতাই করে আনা হয়েছিল নাকি এটা কোনো রকম ভাবে এদের হাতে এসেছিল, সেটাও কিন্তু যথেষ্ট তোমার কাছে আবার আসবো। অর্ণব তোমার কাছে আসবো, সুখেন্দু তোমার কাছে আসবো, সৈকত তোমার কাছে আসবো। কিন্তু এই মুহূর্তে শুধু একটা জিনিস জানিয়ে রাখতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে সাপোর্ট করছিলেন বা যাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন, শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানদের ঘাঁটিতে আজ আরেকটা রেকর্ড হয়েছে। রাজ্যে প্রথম ব্যালিস্টিক স্নিফার ডগ নিয়ে এসেছে হরিয়ানা থেকে এই এনএসজির কমান্ডোরা। ব্যালিস্টিক স্নিফার ডগ, যারা অস্ত্র শস্ত্র বোমা বন্দুক এই সমস্ত কিছু স্নিফ করে অর্থাৎ শুকে বের করতে পারে, সেই এনএসজির অত্যন্ত প্রশিক্ষিত অফিসার, সেই কুকুরদেরকে নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু মনে করিয়ে দিতে চাই, আপনি বিধানসভায় দাঁড়িয়ে, গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় দাঁড়িয়ে এই শেখ শাহজাহানকে কিভাবে সমর্থন করেছেন, গোটা বাংলা দেখছে, দেখুন একবার। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। মেজর ঋত্বিক পাল, আমি এই মুহূর্তে আপনার কাছে আসতে চাই। এটা একটা ভয়ঙ্কর লড়াই আমরা লড়ছি বোধহয়, এবং এই লড়াইটা আমরা ইসরায়েল, প্যালেস্টাইন, গাজা, রাশিয়া, ইউক্রেন কোথাও বসে লড়ছি না। দুর্ভাগ্যক্রমে এটা সন্দেশখালিতে বসে লড়া হচ্ছে, যেখানে আপনার বাড়ির সামনে মধ্যরাতে শেখ শাহজাহান কলিং বেল বাজালে আপনি কি করবেন, এবং আপনার বাড়ির সামনে মধ্যরাতে এনএসজির একজন কমান্ডো, এনআই এর একজন অফিসার কলিং বেল বাজালে আপনি কি করবেন? পক্ষ নেওয়ার পালা বোধহয় এবার চলে এসেছে। দেখুন, শুধু বোমা নিষ্ক্রিয় করলেই হবে না, যারা বোমার মজুতকারী তাদের নিষ্ক্রিয় করতে হবে। আমরা 1995 সালে দেখেছিলাম
যে পুরুলিয়ায় আকাশ থেকে অস্ত্র ঝরে পড়ছে, আর আজকে 2024 সালে দেখলাম যে সন্দেশখালির মাটি ফুঁড়ে অস্ত্র উপরে উঠছে। অতএব এটা খুবই দুঃখের বিষয়। পশ্চিমবঙ্গবাসীর মাথা কিন্তু দুনিয়ার সামনে হেট হয়ে যাচ্ছে। আর সন্দেশখালি আমাদের কি সন্দেশ দিল, মানে কি মেসেজ দিল, সেটা হচ্ছে পূর্ব পাশ্চাত্যের মিলন, অর্থাৎ দেশীয় অস্ত্রও পাওয়া গেছে এবং বিদেশি অস্ত্রও পাওয়া গেছে। এবং দুঃখের বিষয় হচ্ছে পুলিশের সার্ভিস রিভলভার এখান থেকে মেরামত হয়েছে, মানে তাহলে কি পুলিশের এটাতে কোনো যোগসাজশ আছে? কারণ আমি জানি যে আর্মিতে যখন আমি সার্ভিসে ছিলাম তখন যদি আমি আমার ওয়েপন হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার এগেনস্টে কোর্ট অফ এনকোয়ারি হবে, দ্যাট ক্যান লিড টু কোর্ট মার্শাল। তাহলে আমি পুলিশের ডেটাবেসে এটা তদন্ত করাতে চাই যে এই কারণে কি কারো চাকরি গেছে পুলিশে, যদি না গিয়ে থাকে তাহলে এই অস্ত্রটা কোথা থেকে এলো। এবং তৃতীয় হচ্ছে যে এনএসজি কি পারপাসে নাম, এনএসজি নামে অ্যান্টি টেররিস্ট অপারেশনের জন্য। অতএব না, আমি শুধু একবার বোঝার চেষ্টা করছি মেজর পাল, কালকে যদি কোনো রাজনীতিবিদ হঠাৎ করে বলে দেন যে ও তো ভোটের সময় এনএসজিদেরকে ইচ্ছা করে ব্যবহার করা হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, মানে এনএসজিকেও যদি গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়। দেখুন এনএসজি কখন নাম, এনএসজি অ্যান্টি টেররিস্ট অপারেশনের জন্য নামে। অতএব যাদের বিরুদ্ধে এনএসজিকে নামানো হচ্ছে তাদেরকে আপনি টেররিস্ট বলতেই পারেন, সেটাতে কোনো বাধা নেই। অতএব যাদের সন্ত্রাসমূলক কার্যকলাপ আছে তাদের এগেনস্টেই কিন্তু এনএসজি নামে, যেরকম আমরা দেখেছি মুম্বাইতে তাজ হোটেলে, আমরা দেখেছি গুজরাটে অক্ষরধাম মন্দিরে, এবং পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে দেখছি, এবং লজ্জায় আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যেমন সন্ত্রাসবাদীদের চাষ হচ্ছে সেরকমই শাহজাহানের ভেড়িতে মাছের চাষ না হয়ে অস্ত্রের চাষ হচ্ছে, এবং ইটভাটায় ইট তৈরি না হয়ে অস্ত্র তৈরি হচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়, কারণ এই বাংলাদেশ থেকে এই যে শাহজাহানের মতো অনুপ্রবেশকারীরা যাদের 10th মার্কশিট হচ্ছে বাংলাদেশের স্কুলের, তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং মানব পাচার, মাদক পাচার সব মিলিয়ে এটা একটা 80 দশকের কাশ্মীর মডেল হয়ে গেছে। যখন এই কাশ্মীর যে জ্বলছে তার আগে কিন্তু ইন ফেজেস ধাপে ধাপে অস্ত্র ঢোকানো হয়েছিল। না তাহলে যদি এই জিনিস যদি রাজীব কুমার উপস্থিত ছিলেন সন্দেশখালিতে, সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন, বিভিন্ন টপ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সন্দেশখালিতে, তারা যদি এই ধরনের অস্ত্র ভাণ্ডার বের করতে না পারে, এই নেক্সাসগুলোকে তারা যদি সামনে না আনতে পারে, তার মানে তো এটা মানতে হবে যে পুলিশ ব্যর্থ মানে রাজ্য সরকার ব্যর্থ। সেই ব্যর্থ রাজ্য সরকারকে নিয়ে আমরা কেন এগোবো, যেখানে জাতীয় নিরাপত্তা এখানে বিঘ্নিত হতে পারে? এবং সেই জন্যই তো বাইরে থেকে কেন্দ্রীয় সংস্থা সমস্ত এজেন্সিকে বারবার ঢুকতে হচ্ছে, আর ঢুকলেই বলছে দেখছো, মানে এটা আমাদের বিরুদ্ধে একটা পলিটিক্যাল ভেন্ডেটা হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী সংক্ষেপে। আমি খুব সংক্ষেপে বললাম, তুমি যে কথাটা বললে এটা অলরেডি আমি একটি চ্যানেলে ছিলাম, সেখানে ওই কি স্কোয়ার ফিট একটি নামের লোক আছে, একটি প্রাণী, তিনি এক্স্যাক্টলি এই কথাটা বলছেন যে ক্রোনোলজি দেখতে হবে, ভোটের আগে এনএসজি, এবার এনএসজিকেও কালিমালিপ্ত করেছে, সে যা জবাব দেওয়ার আমি দিয়েছি। তো এই শেয়ালের হুক্কা হওয়া শুরু হয়ে গিয়েছে। তোমাদের জানিয়ে দিতে চাই এনএসজি জানে এই সমস্ত রাষ্ট্রবিরোধী প্রাণীগুলোকে কি করে ডিল করতে হয়, এবং সেটা আমরা করে দেখাবো। ওভার টু ইউ মো। আমি এই মুহূর্তে বাকিদের কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং এর কথা বারবার বলা হচ্ছিল, সেই ব্রেকিং এই মুহূর্তে একবার বাংলার মানুষকে শুনিয়ে দিতে চাই। সন্দেশখালিতে যে তল্লাশি হয় বিপুল অস্ত্র, সিবিআই যে প্রাথমিকভাবে যে অস্ত্রগুলো তারা উদ্ধার করে তার মধ্যে থেকে একটি পুলিশের রিভলভারও রয়েছে, কোল্ট রিভলভার এই মুহূর্তে রয়েছে। কিভাবে পুলিশের রিভলভার এলো সন্দেশখালিতে তা নিয়ে উঠছে প্রশ্ন। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তলও, কিন্তু পুলিশের সরকারি রিভলভার কি করে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এটা কি ছিনতাই হয়ে গেছিল? না, কোনো পুলিশ অফিসার রেখে গেছিল শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে। এটা নিয়ে খুব বড় প্রশ্ন এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে। সৈকত এই মুহূর্তে একাধিক ব্রেকিং নিউজ দিচ্ছে। সৈকত এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে। সৈকত, আর কি জানতে পারছো তুমি? দেখো, কিছুক্ষণ আগে সিবিআই এর তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে উদ্ধার হওয়া অস্ত্রের ছবি দেওয়া হয়েছে, সমস্ত বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর যে ইনফরমেশন তুমি যেটা বললে, একটা কল্ট পিস্তল উদ্ধার করা হয়েছে, যেটা কিন্তু পুলিশের ব্যবহার করা, এবং অন্যান্য পিস্তলও ব্যবহার করা হয়েছে। এই পুলিশের ব্যবহার করা পিস্তল একটা আবু তালেবের মতো অস্ত্র পাচারকারীর কাছে কিভাবে এলো সেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি আরও একটা ব্রেকিং নিউজ
দিই, যেটা এই আবু তালেব কিন্তু শেখ শাহজাহান, শিবু হাজরা এবং বাংলাদেশি মাদক পাচারকারীদের যে বৈঠক হতো ধামাখালিতে, যে গেস্ট হাউস রয়েছে, যে গেস্ট হাউসে গভীর রাতে শাহজাহান, শিবু হাজরা এবং বাংলাদেশি মাদক পাচারকারীদের যে বৈঠক হতো, সেই বৈঠকে 2 থেকে 3 বার এই আবু তালেব উপস্থিত ছিল। বাংলাদেশি মাদক পাচারকারীদের সঙ্গে শেখ শাহজাহান, শিবু হাজরা, অত্যন্ত উদ্বেগজনক একটি খবর বলছো তুমি। তার মানে ধামাখালীর গেস্ট হাউসে গভীর রাতে যে বৈঠকের খবর সূত্র মোতাবেক আমরা পাচ্ছি, সেখানে বাংলাদেশি মাদক এবং অস্ত্র পাচারকারীদের সঙ্গে বৈঠক হতো এই আবু তালেবের, বৈঠক হতো শিবু হাজরা, শেখ শাহজাহানেরও। কে এই আবু তালেব? এই আবু তালেবের সাথে কোনো রাজনৈতিক দলের যুক্ত থাকার কোনো ইঙ্গিত তুমি পাচ্ছ? একদমই রাজনৈতিক দলে যুক্ত থাকার ইঙ্গিত নয়। আজকের সিবিআই যে প্রেস রিলিজ দিয়েছে তাতে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে ক্লোজ অ্যাসোসিয়েট অফ শেখ শাহজাহান। এবং শেখ শাহজাহান কিন্তু আদ্যপান্ত একজন পলিটিক্যাল ব্যক্তি। শেখ শাহজাহান সন্দেশখালীর তৃণমূলের বলতে গেলে একেবারে মাথা। শেখ শাহজাহান সন্দেশখালী তৃণমূলের জেলা পরিষদের সদস্য, সন্দেশখালী তৃণমূলের মাথা। সেই তৃণমূলের মাথা শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট এই আবু তালেব। আজকের সিবিআই সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ এই আবু তালেবের সঙ্গে রাজ্যের শাসক দলের যারা সন্দেশখালী এলাকার যারা মাথা, তাদের ঘনিষ্ঠ যোগাযোগ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। একদম সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এক এক করে প্রতিক্রিয়া নিয়ে নিই। এই মুহূর্তে বিজেপি প্রতিনিধি অর্চনাদি রয়েছেন। অর্চনাদি, এটা কি দেশের বিরুদ্ধে একটা লড়াই, একটা যুদ্ধ ঘোষণার ইঙ্গিত ছিল এই শাহজাহানদের, এবং শাহজাহানদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দলের নেতারাও হয়তো আজীবন প্রায়শ্চিত্ত করবে এই ভুলগুলো, তারা যে মারাত্মক ভুলগুলো রাজনীতি করতে গিয়ে তারা করেছে? দেখুন, সন্দেশখালীতে 2 বছর ধরে কাজ করছি গ্রাউন্ডে, সেই হিসেবে আমি খুব প্রত্যক্ষভাবে দেখেছি শাহজাহানের প্রত্যক্ষ যোগাযোগ এই বিভিন্ন ধরনের উগ্রপন্থী সংগঠন বা আমাদের বাংলাদেশের পাচারকারী তাদের সঙ্গে এখানকার কোটি কোটি টাকা হাওলা হওয়া, বা এই বোম বন্দুক বারুদের যে স্তূপ, মানে যৌতুকগৃহ আজকে সন্দেশখালীতে আপনারা দেখছেন, এগুলোর খবর কিন্তু গ্রাউন্ডে স্থানীয় মানুষের কাছে ফিসফিসানিতে আমরা জানতাম। এবং এগুলো বললে থানা তো কোনো রকমের কোনো অভিযোগ নেবেই না, উল্টো যে মানুষটি বলতে যাবে সে মানুষটিকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয় এবং পুরুষ ছাড়া করা হয় গ্রাম। আর যার পরিণাম আপনারা দেখেছেন আপনাদের সন্দেশখালীর যে প্রতিবাদ মহিলাদের। আমার 90-এর দশকের কাশ্মীরের কথা মনে হচ্ছে, ঠিক যেভাবে ইয়াসিন মালিক আমাদের এখানে শেখ শাহজাহান, ঠিক যেভাবে আপনি গিজা টিক্কুর কথা মনে আছে, সন্দেশখালীর মেয়েদের ঠিক এক অবস্থা। আপনি কি মানে এই যে আমাদের যে সরকার, তৃণমূলের সরকার, তারা ভালো ছেলে সমাজসেবী শাহজাহানকে কি জন্য এত আদরে রেখেছে, কি জন্য এত প্রোটেকশন, তার এত এই যে মানে বোমাবাজির কথা ছেড়েই দিন, তার যে দেশ বিরোধী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ সরাসরি, এটা প্রমাণিত, অথচ সরকার কান নেয় না। এবং তার চেয়ে বড় কথা যে শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রেখেছিল বড় পুলিশ অফিসার যারা এই কলকাতা থেকে, সিপি থেকে, আপনার ডিজি থেকে শুরু করে যারা গেছে, আমার কাছে গ্রামের মানে ওখানে খবর আছে রাত্রি 11টায় ওই জেলিয়াখালী ঘাট থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছিল রাজবাড়িতে, সেখানে একজন পঞ্চায়েত প্রধানের বাড়িতে 3 রাত, এখান থেকে 2 রাত, 52-53 দিন পুলিশ জানতো না। মানে আমি একবারই পুলিশ তাকে আশ্রয় দিয়েছে, তো গোটা রাজ্য পুলিশের টাকা, যে অস্ত্রশস্ত্র, যে বারুদ এবং প্রত্যেকে কবজা করে রাখার জন্য যে ক্ষমতা, সেই ক্ষমতা ধরে রাখার জন্য রাজ্য সরকার ল এন্ড অর্ডার পুরো বাদ। আমি একদম দিদি, আমি অরিন্দম দার কাছে যাবো। অরিন্দম দা, খুব নির্দিষ্টভাবে আজকে বলতে আমি বাধ্য হচ্ছি, রাজ্য পুলিশ তার যে শীর্ষ কর্তা যারা, তারা যদি এগুলো না জানে তাদেরকে একটা প্যানেল গোটা বাতিল হয়ে যেতে পারে। রাজ্য পুলিশের এই গোটা যে হায়ারকিটা রয়েছে তাদেরকে কেন সাসপেন্ড করা হবে না? এত বড় জিনিস এনএসজিকে ঢুকতে হলো, রাজ্য পুলিশের অফিসাররা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? ময়ূরবাবু, প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অস্ত্রগুলো দেখাবার পরে, যে ডেমনস্ট্রেশন দেওয়ার পরে বললেন এটা হচ্ছে গিয়ে সন্দেশখালীর। যদি না বলতেন আমাদের ভারতের অন্যান্য স্টেটে মানুষগুলো জানতো এটা হচ্ছে গিয়ে কাশ্মীরে একটা অপারেশন হচ্ছে। আজকে আপনি যে আলোচনা করছেন সেটা হচ্ছে গিয়ে
ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এই যে রোবটটা আপনারা দেখছেন, স্নিপার ডগ দেখছেন, কেন আজকে এসছে আপনারা যারা দর্শক তারা জানেন যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড 16ই অক্টোবর 1984-এ অপারেশন ব্লু স্টার অমৃতসর গোল্ড যে টেম্পলটা অপারেশন হয়েছিল সেইখানে থেকে আমরা জানি, প্লাস সন্দেশখালী ঘটনাটা জানছি আজকে কি ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন। আজকে সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করছে না আজকে এই সরকার। আমি আপনাকে কেন বলছি, আমি আপনাকে ময়ূকবাবু বলছি যে গত কয়েকদিন আগে আপনি দেখুন ছত্তিশগড়ে আজকে স্টেট পুলিশ এবং বিএসএফ কি সুন্দর অপারেশন করে 29 জন আজকে মাওবাদীকে যদি হত্যা না করত রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে, তাহলে আজকে ইলেকশন কিন্তু আজকে ছত্তিশগড় হতে পারতো না। আর আজকে আপনারা কিছু হলেই খালি বলছে বিএসএফ বিএসএফ বিএসএফ। আমি আপনাকে একটা কথা বলছি, এই যে রিভলভারটা মিসিং হচ্ছে, আপনারা বলছেন যে রিভলভারটা হচ্ছে গোল্ড অমুক টমুক হ্যান ফ্যান। নিশ্চয়ই রিভলভার যদি পুলিশ সার্ভিসের হয় তাহলে নিশ্চয়ই কেস হবে, তা নিয়ে আর তদন্ত হবে। তাই না অরিন্দম, আমি একবার আমাকে পিসিআর থেকে বলছি আরেকটা বড় খবর, এই মুহূর্তে এক এক করে আইডেন্টিফাই হচ্ছে পিস্তল যেগুলো বা বন্দুক যেগুলো পাওয়া গেছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে উদ্ধার একটি গ্লক পিস্তলও। সাপুরজি শুট আউটে যে ধরনের পিস্তল ব্যবহার করেছিল দুষ্কৃতীরা বা যারা পাঞ্জাব থেকে যে টেররিস্টরা এসেছিল তারা যে পিস্তল ব্যবহার করেছিল সেই একই ধরনের পিস্তল গ্লক পিস্তল উদ্ধার হয়েছে। গ্লক পিস্তল ছাড়াও উদ্ধার একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র। এই বিদেশি আগ্নেয়াস্ত্র বারবার যে কথাটা বলা হচ্ছে সূত্র মোতাবেক আমরা জানতে পাচ্ছি বার্মা হয়ে বাংলাদেশ হয়ে এখানে শেখ শাহজাহান একটা র্যাকেট তৈরি করেছিল। অরিন্দমদা, খুব সংক্ষেপে আমি জানতে চাইবো এই ধরনের যে নেক্সাস, নাকে তেল দিয়ে যদি সন্দেশখালী থানার পুলিশরা না ঘুমায় তাহলে তো অ্যাটলিস্ট একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত জানতে পারবে। কেউ জানতে পারলো না। বাবু আপনাকে বলছি যে কয়লা পাচারে একজন পুলিশ ইন্সপেক্টর অশোক মিস্টার সে নীল গাড়ি করে টাকা নিয়ে চলে আসতো। যদি পুলিশ যদি আজকে হেল্প করে থাকে তাহলে এই জিনিসকে আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিন তো। 18/4/2024 শেক্সপিয়ার সরণিত হোটেলে আজকে কে ছিল? রাজারাম রেগি ছিল। আজকে পুলিশ কি সুন্দর অ্যাকশন করে কিসে র্যাডারের মাধ্যমে ধরে ফেললো যে অভিষেকের বাড়ির সামনে আজকে নেকি করছে এই করছে বলে বোম্বাই থেকে ধরে নিয়ে আজকে দীর্ঘদিন ধরে ওখানে আজকে এই ধরনের চলছে। আজকে সেটা আজকে পুলিশ কিছু করতে পারলো না। আপনি আমাকে বলুন, শুধু 11 বছর শুধু সাধারণ মানুষকে গণহত্যা যদি যাই করুক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এইটা যেটা দেখতে পাচ্ছি এটা তো সোজা রাষ্ট্রদ্রোহিতা। এটা যেটা দেখতে পাচ্ছি সেটা সন্ত্রাসবাদীদের সুন্দরভাবে এখানে আনাগোনা করার জন্য একটা একদম আমি যেহেতু আমি একদম শেষের দিকে রয়েছি, ঝন্টু বড়াইক এবং অরিত্র বাবু রয়েছেন। অরিত্র, কোথাও একটা হিন্ট পাচ্ছ যে এই ধরনের জিনিসগুলোকে বাড়তে দেওয়া হয়েছিল, ছোট ছোট ফুসকুড়ি বা ঘামাচিগুলো যতক্ষণ না ওই ম্যালিগনেন্ট ক্যান্সারে পরিণত হয়, টিউমারে পরিণত হয়, ততক্ষণ এগুলোকে রাখতে দেওয়া হয়েছিল যাতে করে ওই জায়গাটা ক্ষতবিক্ষত হয়। এবং যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা হয়তো আমাদের দেশ, আমাদের ভূখণ্ড ক্ষতবিক্ষত করার একটা মাস্টার প্ল্যান হয়তো শেখ শাহজাহানরা তৈরি করেছিল। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আমি জানি না কোন লজিকে এদেরকে সাপোর্ট দিয়ে গেছে। দেখুন, আজকে আলোচনাটার একটা জিনিস আমি জাস্ট মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে এনএসজির এই অপারেশনটাকে আমাদের বিক্ষিপ্তভাবে দেখলে হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে এনএসজির কাছে এই ইনফরমেশনটা যে ইনভেস্টিগেশন সোর্স দিয়ে আসে সেটা হচ্ছে 5ই জানুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে যাওয়ার সময় সিবিআই যে তদন্তটা এখন যারা করছে যে ইডি অফিসারদের ওপরে হামলা, তার মানে এই দুটোকে কানেক্ট করলে আপনি যে মারাত্মক সূত্রটা দেখতে পাবেন সেটা হচ্ছে শেখ শাহজাহানকে আসলে যে মানি লন্ডারিং কেসে ইনভেস্টিগেশনটা করা হচ্ছিল সেই সময় শাসক দল শেখ শাহজাহান তার সাঙ্গপাঙ্গরা আন্দাজ করতে পেরেছিল যে মানি লন্ডারিং কেস দিয়ে ইনভেস্টিগেশনটা ঢুকলেও আসলে ভেতরে তাদের এই যে রাষ্ট্রদ্রোহিতার যে বিরাট বড় ছক সেটা ধরা পড়ে যেতে পারে। এবং সেই জন্যই তারা কিন্তু ইডি অফিসারদের ঢুকতে দেয়নি এবং আক্রমণ করেছিল। এবং দুর্ভাগ্যবশত ক্রিমিনালরা তো একটা ফাঁদ নিজেদের ফাঁদেই পড়ে যায়। সেই সূত্র ধরে আলটিমেটলি পিএমএল এর মামলা দিয়ে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগ্নেয়াস্ত্র পাচার কিংবা বোমা পাচার এই ধরনের যে মারাত্মক কর্মকাণ্ডগুলো, ফলে শুধুমাত্র আমরা এতদিন দুর্নীতির মোড়কে যেটা দেখছিলাম সেটা আসলে সাধারণ চাকরি চুরি, রেশন চুরি, এই ধরনের 200-500 কোটি টাকার দুর্নীতি নয়। আসলে শাসক দলের এই সমস্ত গুন্ডা মাফিয়াদের আড়ালে রয়েছে সরাসরি রাষ্ট্রদ্রোহী এবং জঙ্গিবাদের চক্র। একদম। ঝন্টু বড়াইক, এত কিছু হচ্ছে কিন্তু আমি একটা জিনিস আমি না বলে পাচ্ছি না। আমি জানি না এই সময় এগুলো বলা ঠিক কিনা। বহু দর্শক আমাকে বারবার অনুরোধ করছেন তাদের বক্তব্যগুলো পড়ে শোনানোর জন্য। এবং একটাই কথা বোধহয় বেশিরভাগ যে কমেন্ট সেই কমেন্টে রয়েছে, ময়ূকদা এর পরেও কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না, এর পরেও কেন বুলডোজার বাবাকে নিয়ে আসা হবে না, এর পরেও কেন 355-356 রাজ্যপাল জারি করবেন না। সত্যি তো একটা ফেল্ড স্টেট গভর্নমেন্ট
আমি পরিষ্কার তোমায় বলি, দিদিভাই কথা দিয়েছিলেন সুইজারল্যান্ড করবেন, সিরিয়া করে দিয়েছে। আজকে চিত্রটা সিরিয়া, একদম সিরিয়াই বোধহয় এখন এই ধরনের ভয়ানক চিত্র, কাশ্মীরে হয় না। আমি তোমায় বলছি দুটো ঘটনা আজকে আমরা ইগনোর করছি। রাজ্যই ভোট পর্ব চলাকালীন আজকে সুপ্রিম কোর্টে এক জায়গায় মুখ করেছে আর হাইকোর্টে দুটো হলফনামা জমা দিয়েছে। সুপ্রিম কোর্টে কি হলফনামা দিয়েছে? সিবিআই তদন্ত বিরোধিতা করে। কোনটা জানো? সন্দেশখালিতে কেন মানব পাচার, অমুক পাচার, নারী নির্যাতন, অস্ত্র, মাদক এসব নিয়ে সিবিআই হয়েছে তার বিরুদ্ধে। তুমি যে বলছিলে যে শাহজাহানদের প্রোটেকশন দিত, আমি বলছি এখনো দিচ্ছে। দ্বিতীয়, আজকে রেজিনগরের শান্তিপুরে যে রাজ্য এত ডিনাই করছিল রামনবমীর দিন কোনো বোম বর্ষণ হয়নি, আজকে মুর্শিদাবাদ পুলিশ এবং সিআইডি দুজনে মিলে আলাদা আলাদাভাবে দুটো হলফনামায় বলেছে ইয়েস মাই লর্ড, বোম পড়েছিল, বাড়ির উপর ছাদ থেকে বোম পড়েছিল রামনবমী প্রসেশনে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে হাইকোর্ট তো তোমায় বলে দিয়েছে 8 ঘন্টায় কোনো একটি ধর্মের প্রসেশন যদি আপনি করতে না পারেন তাহলে ভোট কিভাবে করবেন? আমি বলছি স্পষ্ট আইন আছে যে কোনো এরিয়ায় যদি এনএসজি বা এনআইএ ভাবে উপদ্রুত 355 ধারা জারি করে সেটায় ভোট বন্ধ করা বা সরাসরি হস্তক্ষেপ করা। তোমাকে আমি বলি 2012 সালে 18ই ফেব্রুয়ারি এ রাজ্যের মধ্যমগ্রামের বদ্রুতে এনএসজির হাব উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন চিদম্বরম সাহেব। ফেরার সময় তিনি বলেছিলেন এনএসজির হাবের যে কমান্ডাররা পশ্চিমবঙ্গে এবং নর্থ ইস্টে উপদ্রুত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য যে রাস্তা ব্যবহার করবে সেটা হচ্ছে যশোর রোড আর ভিআইপি রোড। এই রাস্তা দুটো ঠিক করুন, ভয়ানক অবস্থায় পৌঁছতে পারবে না, 3 ঘন্টা আটকে থাকবে। 16 সালে এখনকার গভর্নমেন্টের সোর্স এসে বলছে হায় কপাল, ভয়ানক, তাদের যাওয়ার কোনো রাস্তা তৈরি করেনি স্টেট গভর্নমেন্ট। তাই কি অবস্থা পশ্চিমবঙ্গের ভিতরে তো একটা রাজ্য। খুব বড় একটি বিতর্ক আবার নতুন করে উস্কে দিলেন যে রাস্তার জন্য, জমির জন্য শুধুমাত্র বর্ডারের ফেন্সিং আটকে নেই, এনএসজি কমান্ডার যারা কমান্ডো রয়েছে তাদের যাতায়াতের পর্যন্ত, স্মুথ ট্রান্সপোর্টেশনের পর্যন্ত অনেক ডিফিকাল্টি থাকতে পারে। আমি এখানেই বিতর্কটা শেষ করবো। এখানে আজকে বিতর্ক হয়নি, হয়তো এখানে আজকে আলোচনা বিশ্লেষণ হয়েছে, কিন্তু আরেকবার রাজ্যের অভিভাবক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি তো বলছি আপনাদেরকে পক্ষ নেওয়ার জন্য। রাত্রে এই রাত্রির বেলা শাহজাহান আপনার বাড়িতে দরজা নক করলে আপনি খোলার পরে কি প্রতিক্রিয়া দেবেন এবং এনএসজির কমান্ডো নক করলে কি প্রতিক্রিয়া দেবেন আপনি বেছে নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কি কথাগুলো বলেছিলেন শাহজাহানকে সমর্থন করে, আরেকবার মনে করিয়ে দিতে চাই। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম।